ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক এগিয়ে নিতে একমত বাংলাদেশ ভারত। অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ না করার বার্তা ঢাকার। I emphasized that India desires a positive, constructive and mutually beneficial relationship with Bangladesh. বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক প্রচারণা রোধে ভারতের সক্রিয় ভূমিকা আশা করেছি। সীমান্ত অভিমুখে বুধবার বিএনপির 3 সংগঠনের লং মার্চ। আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা ঢাকা থেকে আগরতলার অভিমুখে আখাউড়া পর্যন্ত আমরা লং মার্চের ঘোষণা দিচ্ছি। সংস্কার শেষে নির্বাচন দিন তারিখ এখনই নয়, ইইউকে জানালেন প্রধান উপদেষ্টা। ভিসা সেন্টার দিল্লি থেকে সরানোর আহ্বান। শেখ হাসিনার সময় দুদক ও বিচার বিভাগ দাসে পরিণত হয়েছিল, মন্তব্য আইন উপদেষ্টার। অন্তর্বর্তী কমিশন গঠনের সুপারিশ। হাওড়ের বুকে ডিবি হারুনের প্রেসিডেন্ট রিসোর্ট, এনবিআর এর অভিযানে মিলল নানা তথ্য, জোর করে জমি দখলের অভিযোগ। হারুন ভাই উনি আমার কাছে থেকে জোর করে জমি দখল করেছে। জায়গা জমি এভাবেই আছে, আমরা এখনো দখলে নিতে পারি নাই, টাকাও পাই নাই। জনবিক্ষোভে দেশ ছাড়া আসাদকে আশ্রয় দিয়েছে রাশিয়া। রক্ষায় আগ্রহ ছিল না মস্কোর, মন্তব্য ট্রাম্পের। সিরিয়া ইসরায়েলি সেনা। এবং এশিয়া কাপের বাছাই পর্বে সি গ্রুপে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত, সিঙ্গাপুর, হংকং। মূল মঞ্চে খেলার আশা হেড কোচ হ্যাভিয়ার ক্যাবরেরার। দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন সংবাদ শিরোনামগুলি, এবারে পুরো খবর। গঠনমূলক ও ইতিবাচক সম্পর্কের বার্তা নিয়ে ঢাকায় হয়ে গেল বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। সংখ্যালঘু ইস্যুতে ভারতের উদ্বেগ থাকলেও অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে দিল্লিকে কড়া বার্তা দিয়েছে ঢাকা। বৈঠকে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ভারত। অন্যদিকে পতিত সরকার প্রধান শেখ হাসিনার বক্তব্য ভারতের নজরে এনেছে বাংলাদেশ। বিস্তারিত জানাচ্ছেন প্রমা চৌধুরী। ঢাকা দিল্লির দ্বিপাক্ষিক সম্পর্কে চরম টানাপোড়েনের মধ্যেই বাংলাদেশের মাটিতে পা রাখেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বিমানবন্দর থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আসেন, যোগ দেন দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে। বৈঠকে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক নানা ইস্যুতে আলোচনা করেন তারা। পদ্মাতেই শেষ করেন মধ্যাহ্নভোজের আনুষ্ঠানিকতা। সেখান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান ভারতের পররাষ্ট্র সচিব। বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। পরে ব্রিফিংয়ে তিনি জানান, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত, অব্যাহত রাখতে চায় চলমান বিভিন্ন প্রকল্প। India desires a positive, constructive and mutually beneficial relationship with Bangladesh. This is reflected on a daily basis in the development projects that have been executed on the ground in Bangladesh. বদলে যাওয়া বাস্তবতায় বাংলাদেশ ভারত সম্পর্ক নষ্ট হবে না বলে জানান বিক্রম মিশ্রি। তবে উদ্বেগ জানান বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ইস্যুতে। And I conveyed our concerns, including those related to the safety and welfare of minorities. যদিও ভারতের এমন উদ্বেগের বিপরীতে কঠোর মনোভাব দেখিয়েছে বাংলাদেশ। সাফ জানিয়েছে, কোনো সংখ্যালঘু নিরাপত্তাহীন না বাংলাদেশে, বরং বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে ধারাবাহিকভাবে প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে ভারতীয় গণমাধ্যম। বাংলাদেশে বসবাসরত সব ধর্ম নির্বিশেষে স্বাধীনভাবে সব মানুষ ধর্মচর্চা করে আসছে এবং এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তি এবং অপপ্রচারের সুযোগ নেই। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নাক না গলাতে দিল্লিকে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে বলে জানান পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। নজরে আনা হয়েছে ভারতে অবস্থান করা শেখ হাসিনার বক্তব্য সম্পর্কে। এটি আমাদের অভ্যন্তরীণ বিষয় এবং আমাদের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের মন্তব্য সমীচীন নয়। প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি ভারত অবস্থান করে যে সমস্ত বক্তব্য রাখছেন সেই বক্তব্যের প্রতি আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। সীমান্ত হত্যা বন্ধ, তিস্তা সহ বিভিন্ন নদীর ন্যায্য হিস্সা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নিতে ভারতকে আহ্বান জানায় বাংলাদেশ। প্রতিবেশী দেশ হিসেবে দুই দেশের সাথে দুই দেশের সম্পর্ক থাকবে বন্ধুত্বপূর্ণ, এমনটাই প্রত্যাশা সবার। তবে এক্ষেত্রে পররাষ্ট্রনীতি সংশ্লিষ্টরা বলছে, সম্পর্ক শুধু ব্যক্তি কিংবা দলের সাথে নয়, সম্পর্ক গড়ে উঠুক দেশের সঙ্গে দেশের, প্রাধান্য পাক জনগণের চাওয়াগুলো। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা।
ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এবার সীমান্ত অভিমুখে লং মার্চ করবে বিএনপির 3টি সংগঠন, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। বুধবার নয়াপল্টন থেকে যাত্রা করে তারা আখাউড়া সীমান্তে যাবে। সোমবার ব্রিফিংয়ে এই কর্মসূচি ঘোষণা করা হয়। আরেক অনুষ্ঠানে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ভিসা ও এলসি বন্ধ করলে ভারতে দুর্ভিক্ষ হবে। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে রোববার রাজধানীতে পদযাত্রা করে বিএনপির 3 সংগঠন, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। নয়াপল্টন থেকে যাত্রা করে রামপুরে গেলে তাদের আটকে দেয় পুলিশ। পরে 4 সদস্যের প্রতিনিধি দল ভারতীয় দূতাবাসে স্মারকলিপি জমা দেন। পদযাত্রা রাজধানীর রামপুরায় থামলেও এবার তারা আগরতলা অভিমুখে লং মার্চের ঘোষণা দিল। সোমবার নয়াপল্টনের সংবাদ সম্মেলনে দলের নেতারা জানান, লং মার্চ আখাউড়া সীমান্তে গিয়ে শেষ হবে। আগামী 11ই ডিসেম্বর আমরা ঢাকা টু আখাউড়া সীমান্ত, আগরতলা সীমান্তের পার্শ্ববর্তী আখাউড়া সীমান্ত এলাকায় আমরা সীমান্ত এলাকা পর্যন্ত এই 3 অঙ্গ সংগঠনের ভারতীয় মিথ্যা তথ্য সন্ত্রাসের প্রতিবাদ, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা ঢাকা থেকে আগরতলার অভিমুখে আখাউড়া পর্যন্ত আমরা লং মার্চের ঘোষণা দিচ্ছি। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বাংলাদেশিদের জন্য ভিসা ও এলসি বন্ধ করলে ভারতে দুর্ভিক্ষ হবে। ভারত ভিসা বন্ধ করছে, এটা একটা স্বাধীন দেশ হিসেবে আমাদের আত্মসম্মানে লাগে, তাই না? কিন্তু ভারত যদি অনাধিকারের জন্য ভিসাটা বন্ধ রাখে, তাহলে ভারতে দুর্ভিক্ষ দেখা দিবে। কোনো বিশেষ দল নয়, বাংলাদেশের মানুষের মনোভাব না বুঝলে আগামীতে ভারতের সাথে সম্পর্ক সুখকর হবে না বলেও হুঁশিয়ারি দেন গয়েশ্বর চন্দ্র রায়। সকল সময় সকল দেশে রাজনৈতিক সমস্যা রাজনীতিবিদদের মোকাবেলা করে সমাধান করে। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ভারত যাদেরকে আশ্রয় দিয়েছে তাদেরকে জঙ্গি মনে করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শেখ হাসিনাকে ভারত ফেরত না দিলে প্রমাণ করবে তারা জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। এমনটি মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে আসবে, তবে বিচারের জন্য আসবে। গণহত্যার যে কাঠগড়ায় তাকে দাঁড়াতে হবে, তার বিচার নিশ্চিত করার জন্য হাসিনাকে অবশ্যই ফিরতে হবে। এবং তারা যদি হাসিনাকে ফেরত না দেয়, তাহলে আমরা ধরে নিব ভারত হচ্ছে, ইন্ডিয়া হচ্ছে জঙ্গি সংগঠনকে তারা পৃষ্ঠপোষকতা দিচ্ছে। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় ভারত, এমনটি জানিয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, জুলাই আগস্টে যে বিপ্লব হয়েছে সেটি সম্পর্কে ভারত অবগত রয়েছে। সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তারা বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক যে সম্পর্ক এটা এগিয়ে নিতে এবং আরো জোরদার করতে আগ্রহী। তারা জুলাই এবং আগস্টে যে বিপ্লব হয়েছে এটা তারা মনিটর করেছেন, তারা দেখেছেন, তারা অবগত। আমাদের পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছে যে আমরা সার্ককে শক্তিশালী ভূমিকায় দেখতে চাই। আমরা যে একসাথে বিমস্টেকে আছি এবং এটাতে থাকাটা জরুরি, এটাও বলা হয়েছে। আমাদের পক্ষ থেকে বিভিন্ন প্রোপাগান্ডা যেগুলো চালানো হয়েছে সেটার ব্যাপারে উদ্বেগ চালানো হয়েছে এবং হচ্ছে, সেটার ব্যাপারে উদ্বেগ জানানো হয়েছে। সংস্কার প্রক্রিয়া শেষেই হবে জাতীয় নির্বাচন, তবে দিন তারিখ ঠিক হয়নি এখনো। ইইউ প্রতিনিধি দলকে এসব কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে তিনি আরও বলেন, নির্বাচনের লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে সরকার। বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে অপপ্রচার চলছে জানিয়ে তা বন্ধে ইইউর সহযোগিতাও চান প্রধান উপদেষ্টা। ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত এবং ঢাকা ও দিল্লিতে কর্মরত ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর 18 রাষ্ট্রদূতের সঙ্গে নিজ কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার এই বৈঠক। পরিবর্তিত প্রেক্ষাপটে ইউরোপীয় এই সংস্থাটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর করতেই সরকারের এই উদ্যোগ। বৈঠকে অতিথিদের স্বাগত জানিয়ে ডক্টর ইউনূস বলেন, পুরো ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের উপস্থিতি বাংলাদেশের প্রতি তাদের সমর্থনকে প্রকাশ করে।
So this is something very rejuvenating for us. আলোচনায় উঠে আসে বাংলাদেশের জাতীয় নির্বাচন প্রসঙ্গ। প্রধান উপদেষ্টা বলেন, সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলগুলোর মতো সরকারও আগামী নির্বাচন নিয়ে আগ্রহী। তবে নির্বাচনী প্রক্রিয়া শুরুর আগে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গড়া কমিশনগুলোর রিপোর্ট পাওয়া জরুরি। If you hold the election now, it will be the old-fashioned election, and all the old-fashioned problems may come back. So, and you all promise to avoid the old-fashioned problems. If the election process and all the reforms of election are done, we'll be ready for election. But all the reforms may not be done yet. So I'll ask the question to the nation, whether you'll wait for further reforms or you'll go ahead and have the election. Just up to you to choose. This is the choice I will give you. But they want the date. I said, I can't give you the date now. I can only say that this is the process which is going on. প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশের বিরুদ্ধে প্রচুর অপতথ্য ছড়ানো হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে। অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী এবং তার সহযোগীরা এসবের পেছনে প্রচুর অর্থ খরচ করছেন। But we seek your support how to deal with this misinformation. If you have any suggestions and anything that we can do to cope with it, because it's hurting us a lot in an international thing. Internally, people don't believe in that. We understand that the group who fled from the country, they try to take an opportunity to destabilize the country. বৈঠকে বাংলাদেশিদের জন্য ইউরোপের দেশগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় কিংবা প্রতিবেশী অন্য কোনো দেশে স্থানান্তরের অনুরোধ জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। দর্শক, সাধারণ মানুষের জমি দখল করে কিশোরগঞ্জের হাওড়ে অভিজাত রিসোর্ট গড়ে তোলেন আলোচিত পুলিশ কর্মকর্তা ডিবি হারুন। সেই প্রেসিডেন্ট রিসোর্টে অভিযান চালিয়ে আর্থিক অনিয়ম ও জমি দখলের সত্যতা পেয়েছে এনবিআর। সবকিছু যাচাই বাছাই শেষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কিশোরগঞ্জের মিঠামইন থেকে ফিরে জানাচ্ছেন জুবায়ের সানি, ক্যামেরায় ছিলেন মাহফুজ অপু। কিশোরগঞ্জের মিঠামইনে 40 একর জমির উপর দৃষ্টিনন্দন প্রেসিডেন্ট রিসোর্ট। 2021 সালে যাত্রা শুরুর পর থেকেই রিসোর্টটিতে আসতে থাকেন নানা ভিআইপি। প্রত্যন্ত হাওরে অভিজাত এই রিসোর্ট নিয়ে শুরু থেকেই আলোচনা সমালোচনা। কিশোরগঞ্জের আলোচিত এই রিসোর্টের মালিক পলাতক অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন আর রশিদ ও তার পরিবার, যেখানে প্রিমিয়াম স্যুটের প্রতিদিনের ভাড়া 20,000 টাকা আর সর্বনিম্ন ডিলাক্স রুমের ভাড়া প্রতিদিন 10,000 টাকা। 5 আগস্টে হারুন পালিয়ে গেলে বন্ধ হয়ে যায় রিসোর্টের কার্যক্রম। সরজমিনে রিসোর্ট ঘুরে দেখা যায় তালা ঝুলানো প্রধান ফটকে, ভিতরে নেই কেউ, অযত্নে অবহেলায় পড়ে আছে সব আসবাব। এ যেন ভুতুরে বাড়ি। চালু হয়েছে তো মোটামুটি 3-4 বছর হয়েছে আর কি। এখানে অনেক টুরিস্টই ঘুরতে আসতো, পানির সময় একটু বেশি আসতো আর কি। আর শুকনামোর সময় মোটামুটি বোঝা গেছে যে এটা বন্ধের সিস্টেম, মানে হালকা অল্প কিছু লোক। কথা হয় স্থানীয় যুবক শরীফের সঙ্গে, জানান 40 একরের এই রিসোর্ট তৈরি করতে জমি দখল করা হয়েছে সাধারণ কৃষকদের। তিনি নিজেও হারিয়েছেন 5 একর জমি। আমার নিজের নামে জায়গা আছে, আমার বাপের নামে জায়গা আছে, আমার ভাইয়ের নামে জায়গা আছে। এই জায়গায় বলখারা মাঠ করে লেছে, আমার আর জিজ্ঞাসা করে নাই। আমার জমির উপর রাস্তা করে লেছে, জিজ্ঞাসা করে নাই। আমার জমির মধ্যে পুকুর করে লেছে, জিজ্ঞাসা করে নাই। আর্থিক অনিয়ম তদন্তে প্রেসিডেন্ট রিসোর্টে অভিযান চালায় এনবিআর, জব্দ করে 4টি হার্ড ডিস্ক ও কিছু কাগজপত্র। এনবিআর পরিচালক জানান, প্রাথমিকভাবে কিছু অনিয়ম পেয়েছেন তারা। আমরা তাদের অফিসে কিছু জিনিসপত্র সিজ করেছি, হার্ড ডিস্ক নিয়ে যাচ্ছি 4টা, যেহেতু এখানে কেউ নেই। সো আমরা আয়কর আইন মোতাবেক এখানে সিজার করেছি আর কি, সিজ করেছি। অনিয়ম প্রমাণিত হলে জেল জরিমানা ও রিসোর্টটি বাজেয়াপ্ত করা হতে পারে বলে জানায় এনবিআর। আলোচিত সমালোচিত পুলিশ কর্মকর্তা হারুন আর রশিদের আর্থিক অনিয়মের সত্যতা পেয়েছে এনবিআর। একই সঙ্গে এই প্রেসিডেন্ট রিসোর্ট নির্মাণের সময় কৃষকদের জমি জবরদখলের সত্যতা পাওয়া গেছে। 5 আগস্টে হারুন পালিয়ে গেলেও তার নানা অনিয়ম দুর্নীতি সামনে আসছে। সাধারণ মানুষের দাবি, এই ধরনের দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তাদের বিচার করা না গেলে আগামীতে এরকম হারুন আরো তৈরি হতে পারে। জুবায়ের সানি, নিউজ 24, মিঠামইন, কিশোরগঞ্জ।
নির্বাচিত সরকারই জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করে দেশের বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ থেকে উদ্ধার করতে পারে বলে মন্তব্য করেছেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও বিএনপির জ্যেষ্ঠ নেতা আব্দুল আউয়াল মিন্টু। রাজধানীর পল্টনে ইআরএফ মিলনায়তনে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি একথা বলেন। এখনো তো নির্বাচিত সরকার নাই, তাহলে দায়বদ্ধতা করতে হবে। যদি জনগণের কাছে দায়বদ্ধতা না থাকে, তাহলে ওনারা যদি কোনো একটা অন্যায় কাজও করে, ওনারা যদি একটা সঠিক কাজ নাও করে, তাহলে কিভাবে তাদেরকে জবাবদিহিতার সম্মুখীন আমরা করবো? জনগণের কাছে দায়বদ্ধতার একটা মাত্র উপায়, সেটা হলো যদি আমরা একটা নির্বাচিত সরকার আমরা পাই। দর্শক, প্রথম আলো, ডেইলি স্টার ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার, এমন মন্তব্য করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বলছেন ধারাবাহিকভাবে তথ্য সন্ত্রাস চালাচ্ছে এই দুটি গণমাধ্যম। দেশের বৃহত্তর স্বার্থে প্রথম আলো এবং ডেইলি স্টার সংশ্লিষ্টদের বিচার দাবি করেন আলেম সমাজের প্রতিনিধিরাও। সাংবাদিকরা জাতির বিবেক, তারা দেশের পক্ষে, দেশের স্বাধীনতার পক্ষে এবং বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে তারা কথা বলবে এবং দেশের মেজরিটি মানুষ যেই বিশ্বাস, যেই বোধ, যেই সংস্কৃতি তারা লালন করে, তারা সেইটাকেই সমর্থন করবে। প্রথম আলো বরাবরই তাদের যে অ্যাক্টিভিটিসটা আমরা লক্ষ্য করছি, তারা ইসলামের বিরুদ্ধে, দেশের ইসলামী যে প্রতিষ্ঠানগুলো আছে, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আছে, মসজিদ, মাদ্রাসা, আলেম সমাজ, তলিবুল ইলম, এদের ব্যাপারে তাদের যেন কেমন একটা অ্যালার্জি ভাব। মাদ্রাসাকে তারা জঙ্গি প্রজনন কেন্দ্র হিসাবেই তারা বিভিন্ন কথার মাইপে সেইটাকে তারা উপস্থাপন করতে চায়। ফ্যাসিস্ট রিজিউমের বিদায়ের পরে কেন যেন একটা এর পরপরই জাতিকে বিভাজিত করার জন্য ডেইলি স্টার এবং প্রথম আলো কেন এইটা করছে আমি বলতে পারবো না। প্রথম আলো, ডেইলি স্টার শুধু না, যারাই সত্যকে ধামাচাপা দেয়, অসত্য প্রচার করে, আসলে তারা কেউই দেশ এবং জনগণের বন্ধু হতে পারে না। প্রথম আলো, ডেইলি স্টার এটা তথ্য সন্ত্রাসে লিপ্ত ছিল এতদিন এবং তা বিভিন্নভাবে আওয়ামী লীগ সরকার সহ যারা ইসলাম বিদ্বেষী তারা তাদের ভরণ পোষণ করত এবং ভারতীয় মিডিয়ার যে আগ্রাসন তা বাংলাদেশের প্রমোট করার স্থান ছিল ডেইলি স্টার এবং প্রথম আলো। আমরা অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে চাচ্ছি যে নিউজ পোর্টাল যেই থাকুক, সেটা ডেইলি স্টার হোক আর প্রথম আলো হোক, কেউই তথ্য সন্ত্রাসে লিপ্ত না হয়। সেটা যদি আমি বলি অন্য কোনো নিউজ পোর্টালও যদি এভাবে তথ্য সন্ত্রাসে লিপ্ত হয়, তা আমরা যেভাবে ডেইলি স্টার প্রথম আলো বয়কটের ডাক দিয়েছি, অন্য নিউজ পোর্টালকেও সেইভাবে বয়কটের ডাক আসতে পারে। অনুরোধ করব ডেইলি স্টার এবং প্রথম আলোকে যে তারা যেন সৎপথে ফিরে আসে, তারা তাদের যে অপপ্রচার চালাচ্ছে সেটা থেকে তারা যেন ফিরে আসে এবং যদি তারা ফিরে না আসে, বিগত দিনে তারাও দেখেছে, আমরাও দেখেছি, সবাই দেখেছে যে ফ্যাসিবাদ যে সিস্টেমটা, এটা কখনোই চিরস্থায়ী হয়নি। বিদেশি ঋণের দেনা পরিশোধের সক্ষমতা এখন বাংলাদেশের নেই, তাই নতুন করে ঋণের শর্ত ও সময় নির্ধারণ করার পরামর্শ দিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বাংলাদেশ ডিফ্যাক্টো ডিফল্টার হয়ে গেছে, যে এখন সময় হয়েছে আরেকবার পুনরায় বাস্তবতার ভিত্তিতে আমাদের টেকসই ঋণ নেওয়ার পরিস্থিতি হয়েছে কি আছে কি নাই, যদি না থাকে সরকারের সম্ভবত প্রয়োজন আরেকটা নেগোসিয়েশন শুরু করা যারা আমাদের ঋণ দিয়েছেন তাদের সাথে। যেই টাকা নিয়ে যে প্রকল্প হয়েছে সেই প্রকল্প তো শেষ হয়নি, বা শেষ হলেও সেটা আয় দিচ্ছে না, অথচ গ্রেস পিরিয়ড শেষ হয়ে গেছে, টাকার কিস্তি দেওয়ার সময় হয়ে গেছে। তাহলে কিস্তি দেওয়ার সময়টা কি, যতক্ষণ পর্যন্ত প্রকল্প চালু না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কি আমরা ঠেকাতে পারবো কিনা। আন্তর্জাতিক প্রসঙ্গ, সিরিয়ার সদ্য সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে রাশিয়া। বর্তমানে সপরিবারে মস্কো অবস্থান করছেন তিনি। আসাদকে রক্ষায় মস্কোর আগ্রহ ছিল না বলে মন্তব্য করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে আসাদকে উৎখাতের কৃতিত্ব দাবি করেছে ইসরায়েল। এশিয়ান কাপের বাছাই পর্বে সি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, সিঙ্গাপুর ও হংকং। 2027 সালে এশিয়ান কাপে অংশ নেবে মোট 24 দল। তার আগে বাছাই পর্বে মাঠে নামবে বাংলাদেশ। হেড কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা জানান, মূল মঞ্চে খেলতে চায় তার দল।
C4. খেলার মাঠে ভারত বাংলাদেশের ম্যাচ সবসময় বাড়তি উত্তেজনা ছড়ায়, তা সম্প্রতি আরও বেড়েছে। এশিয়ান কাপ ফুটবলের বাছাই ড্রতেও ভারত বাংলাদেশ পড়েছে একই গ্রুপে। And they are looking for 6 qualifications. মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ড্রতে বাংলাদেশ ফুটবল দল পড়েছে সি গ্রুপে, যেখানে তপু মোরসালিনদের বাকি দুই প্রতিপক্ষ হংকং ও সিঙ্গাপুর। We can compete in all of them. We can target to get wins. We have the opportunity to play against India, which is something that we have been looking forward for a long time to play in a official game with them. 2027 সালের এশিয়ান কাপের মূল আসর সৌদি আরবে হলেও বাছাইয়ের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে হোম ও অ্যাওয়ে পদ্ধতিতে। Hong Kong, on the other hand, probably there were other 2-3 teams stronger than them in the pot 2, but still is a strong team. They have been doing very well. বাছাই পর্বের বাধা টপকে এশিয়ান কাপের মূল পর্বে খেলার লক্ষ্য বাংলাদেশ ফুটবল দলের, জানালেন ক্যাব্রেরা। So definitely we need at least a similar preparation, so of around a month, 5 weeks before that FIFA window, and trying to have as many practice games as possible. 2025 সালের 25শে মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান কাপের বাছাই পর্বের মিশন শুরু করবে বাংলাদেশ। সুখন সরকার, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।